শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে লেখা হচ্ছে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। রাজস্ব সংগ্রহের নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করেছে আরাকান আর্মি। এনসিপির সমাবেশে ককটেল হামলা কি পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফেরার লক্ষণ? টানা 53 মাস ধরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে আসছে। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে আরও কমার শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আরাকান আর্মি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যা মিয়ানমারের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। জাতিগত স্বায়ত্তশাসনের দাবিতে গড়ে ওঠা একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠন থেকে তারা এখন রাষ্ট্র সংগঠনের লক্ষ্যে অগ্রসর একটি রাজনৈতিক সামরিক শক্তিতে রূপ নিয়েছে। তাদের এই উচ্চাকাঙ্ক্ষা মিয়ানমারের রাজনৈতিক মানচিত্রকে পুনর্গঠনে সক্ষমতা রাখে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলটি 2024 সালের শেষ নাগাদ নিজেদের নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর থেকে কার্যক্রম আরাকান পিপলস রেভলিউশনারি গভর্নমেন্ট এপিআরজি প্রতিষ্ঠা এবং চীন ও কাচিন রাজ্য ছাড়াও মাগওয়ে, সাংইং, আইআরওয়াদি ও বাগো অঞ্চলে সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে আরাকান আর্মি আর কেবল একটি বিদ্রোহী সংগঠন নয়, বরং কার্যত একটি সার্বভৌম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক দশকে মিয়ানমারের রূপান্তর অবশ্য শুধু আরাকান আর্মিকে ঘিরে আবর্তিত হবে না। এ সময় চীন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভূ রাজনৈতিক প্রতিযোগিতা কিভাবে আরাকান আর্মির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেটা স্পষ্ট হবে। কনফেডারেশন প্রতিষ্ঠার যে স্বপ্ন আরাকান আর্মি লালন করছে তা কোনো বিচ্ছিন্ন বাস্তবতা সফল হতে পারে না। এটি নির্ভর করছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান সূক্ষ্ম শক্তি ভারসাম্যের উপর। ফলে এটি আর কেবল মিয়ানমারের গৃহযুদ্ধের সমীকরণ নয়, বরং একটি আঞ্চলিক দাবার লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে রোহিঙ্গা সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার। কেবল একটি সামরিক গ্রুপ থেকে আরাকান আর্মির কার্যকর শাসন ব্যবস্থা পরিচালনাকারী প্রতিষ্ঠানে রূপান্তরের গল্পটি বিরল ঘটনা। 2025 সালের শুরুর দিকে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে যে আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রিত এলাকায় স্থানীয় প্রশাসন গড়ে তুলেছে, কর আহরণ এবং নিজস্ব বিচার ব্যবস্থাও পরিচালনা করছে। এই রূপান্তরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো নিজেদের ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ, যার মাধ্যমে তারা জান্তা সরকারের কিয়াত নির্ভর আর্থিক কাঠামো থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে। এ উদ্যোগে অনেকটা ইউনাইটেড ওয়া স্টেট আর্মির মডেলের প্রতিফলন। তবে আরাকান আর্মিকে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, কারণ তাদের আয়ের বড় একটি অংশ এখনও চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আরাকান আর্মি চলতি মাসের শুরুতে স্থানীয়ভাবে লাউংপাও নামে পরিচিত লটারি চালু করেছে। এ উদ্যোগকে তাদের অর্থনৈতিক কৌশলের এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা বলা যায়। এটি কোনো সাধারণ তহবিল সংগ্রহের উদ্যোগ নয়, বরং রাষ্ট্রীয় রাজস্ব আহরণের একটি ব্যবস্থা। রাখাইনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রথম ড্রয়ে কিয়া উকতাও এলাকার এক বাসিন্দা প্রথম পুরস্কার হিসেবে 5 কোটি কিয়াত পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের অর্থমূল্য ছিল যথাক্রমে 3 কোটি ও 2 কোটি কিয়াত। এছাড়া 50 লাখ থেকে শুরু করে 5 লাখ কিয়াত পর্যন্ত আরও কয়েক ডজন পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের এ বিপুল অঙ্ক থেকে বোঝা যায় আরাকান আর্মি স্থানীয় অর্থনীতিতে বিদ্যমান উল্লেখযোগ্য তারল্য নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। লটারির আয় থেকে অর্ধেক অর্থ স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যয় করার ঘোষণা দিয়ে আরাকান আর্মি কার্যত নিজেদের কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার অর্থায়নের ভিত্তি তৈরি করেছে। এ ব্যবস্থার বাইরে সহায়তা কিংবা অবৈধ বাণিজ্যের উপর তাদের নির্ভরতা কমতে পারে। ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 জন আহত হওয়ার পাশাপাশি একটি প্রশ্ন নতুন করে সামনে এসেছে, আবারও কি সহিংস রাজনীতির পথে পা বাড়াচ্ছে দেশ? একসময় রাজনৈতিক দলের সমাবেশে বোমা বা ককটেল হামলা বেশ নিয়মিত ব্যাপার ছিল। যারা সমাবেশে যেতেন হামলার শঙ্কা মাথায় নিয়ে যেতেন, কিন্তু দীর্ঘকালের পরিক্রমায় ধীরে ধীরে এই সংস্কৃতি থেকে সরে আসতে পেরেছিল বাংলাদেশ। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আবারও জমছে শঙ্কার মেঘ। অবশ্য 5 আগস্টের পর থেকে প্রতিপক্ষ রাজনীতিবিদদের উপর শারীরিক হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বিপুল পরিমাণে। বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের কর্মীরাও কম বেশি আক্রান্ত হয়েছেন। এবার মবকে নিজেদের সবচেয়ে বড় শক্তি বানানো এনসিপিও আক্রান্ত হলো। পদযাত্রার পরবর্তী সময়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও নেক্কারজনক আখ্যা দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির অভিযোগ, এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত।
টানা 4.5 বছর ধরে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়েনি। প্রতি মাসে যত মূল্যস্ফীতি হয় তার চেয়ে কম হারে মজুরি বাড়ে। 2022 সালে জানুয়ারি মাসে থেকেই এমন পরিস্থিতি চলছে। ফলে মানুষের প্রকৃত আয় কমে গেছে। সীমিত আয়ের মানুষকে বাজার থেকে জিনিসপত্র কেনার সামর্থ্য কমে গেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দেশের 86% অর্থনৈতিক কর্মকাণ্ড আনুষ্ঠানিক খাতে হওয়ায় মূল্যস্ফীতির তুলনায় মজুরি হার না বাড়লেও শ্রমিক শ্রেণী বা নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ও কষ্ট বাড়ে। এদিকে টানা 3 মাস ধরে মূল্যস্ফীতি 9% বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সোমবার মাসিক মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করেছেন। এতে দেখা যায় গত জুন মাসে মূল্যস্ফীতি কমেছে 9.16%। গত মে মাসে ছিল 9.42%, যা 2025 সালের ফেব্রুয়ারি মাসের পরে অর্থাৎ আগের মাসে 16 মাসের মধ্যে সর্বোচ্চ। এর অবস্থায় চলতি জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় মূল বেতন পেতে শুরু করেছেন। এতে প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বাড়বে। ফলে বাজারে আরেক দফা জিনিসপত্রের দাম বাড়তে পারে, যা আবারও মূল্যস্ফীতি উস্কে দেবে। সরকারি চাকুরে নন এমন সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণী বিপাকে পড়বে। বিবিএস এর তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারি মাসের মূল্যস্ফীতি ছিল 5.86%, আর তখন গড় জাতীয় মজুরির হার ছিল 5.92%। এরপরে কোনো মাসে মূল্যস্ফীতির হারকে ছুঁতে পারেনি মজুরির হার, অর্থাৎ 53 মাস ধরে মানুষের প্রকৃত আয় কমেছে। সর্বশেষ জুন মাসে মূল্যস্ফীতি হয়েছে 9.16%, আর মজুরির হার 8.16%। তবে 2022 সালের আগে বেশিরভাগ সময় মূল্যস্ফীতি সবচেয়ে বেশি জাতীয় মজুরির হার ছিল। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। স্পেন ও বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন পর্তুগাল ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। মিকেল মেরিনোর শেষ মুহূর্তে করা গোলটি পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তবে পর্তুগালের চেয়ে স্পেনের দাপটই ছিল বেশি। একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় স্প্যানিশ ফরোয়ার্ডদের। ম্যাচ জুড়ে আক্রমণে পিছিয়ে থাকলে রক্ষণ ভালোই সামলেছিল পর্তুগাল, যদিও শেষ রক্ষা আর হয়নি। শেষ দিকে বদলি নামা মেরিনোর লক্ষ্যভেদ বিদায় নিশ্চিত হয় পর্তুগালের। এদিকে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে। সিয়াটলে বেলজিয়ামের কাছে 4-1 গোলের ব্যবধানে হেরে শেষ হলো স্বাগতিক স্বপ্নযাত্রা। মারিসিও পচেত্তিনোর দল টুর্নামেন্টের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ ছাপ রেখেছিল, কিন্তু অনেক বেশি গোছানো ও উন্নত বেলজিয়ামের বিপক্ষে সেই ছন্দ একেবারেই ধরে রাখতে পারেনি তারা। চার্লস ডি ক্যাটেলার প্রথমার্ধে জোড়া গোল করেন। এর মাঝেই ম্যালিক টিলম্যানের ফ্রিকিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে একবার সমতায় ফিরেছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর গোলরক্ষক ম্যাটফ্রিজ বল নিয়ন্ত্রণে অযথা দেরি করে বড় ভুল করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠানো হয় হ্যান্স ভানাকেন। যোগ করা সময়ে রোমেলু লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। এই হারের মধ্য দিয়ে শেষ 16 থেকে বিদায় নিল 3 স্বাগতিক দেশ। অন্যদিকে বেলজিয়াম উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ 4-এ ওঠার লড়াইয়ে লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের উত্তরাঞ্চলে কৃষি খাতের উন্নয়নে বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে 3,000 কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে 9% সুদে ঋণ মিলবে জানিয়ে সোমবার তহবিলের নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। গত 23 মে বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙা করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছিলেন গভর্নর মোস্তাকুর রহমান। তারই অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে 3,000 কোটি টাকার পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করা হয়। তহবিলের মেয়াদ হবে 3 বছর। ভৌগোলিক সীমানা হিসেবে রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন জেলাগুলোকে ধরা হয়েছে। এই তহবিলের 15% ঋণ পাবে কৃষি উৎপাদন খাত। কৃষি পণ্য সংরক্ষণ ও পরিবহন, বাজারজাতকরণ, অবকাঠামো খাত বরাদ্দ রাখা হয়েছে 35%। কৃষিজাত বা কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনে তহবিলের 35% অর্থ ঋণ দেওয়া হবে। এছাড়া কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্য রপ্তানি খাতে শিল্পে 15% ঋণ দেওয়া হবে।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। শেষ বাঁশি বাজার পর মাঠের থায় দাঁড়িয়ে রইলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কোমরে হাত, মুখে হতাশার ছাপ, দৃষ্টিশূন্যে। কেউ কেউ এসে তাকে সান্ত্বনা দিলেন, পিঠ চাপড়ে দিলেন, জড়িয়ে ধরলেন। তিনি সেখানে দাঁড়িয়ে থাকলেন অনেকক্ষণ। ক্যামেরায় খুব কাছ থেকে ধরা হলো তার চোখ জোড়া। সেখানে টলমল করছে পানি। লুকোনোর চেষ্টা করলেন কিনা বোঝা গেল না। এক পর্যায়ে তা বেরিয়েই এলো। রোনালদো কাঁদলেন আবারও। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরেও এভাবে কান্নায় মাঠ ছেড়েছিলেন তিনি। নিজের শেষ বিশ্বকাপেও চোখের জলে ভেসেই বিদায় নিল এই কিংবদন্তি। এবার তো পথ চলা থেমে গেল কোয়ার্টার ফাইনালের আগেই। ব্যক্তিগত কিছু রেকর্ড অর্জন তার এবারও হয়েছে। দ্বিতীয় ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে খেলেছেন। প্রথম ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে গোল করেছেন। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম গোল দেখা পেয়েছেন। সেই গোলে নকআউটের সবচেয়ে বেশি বয়সে গোলের ইতিহাস গড়েছেন তিনি। কিন্তু কাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপার ধারে কাছেও যেতে পারেননি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে সেই হতাশা রোনালদোর আছে। তবে নিজেকে উজাড় করে দেওয়ার তৃপ্তি তার সঙ্গী। এভাবে বিশ্বকাপ ছেড়ে যাওয়াটা স্বাভাবিকভাবেই দুঃখজনক। কিন্তু যেমনটা আমি গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমার সর্বস্ব দিয়েছি, নিজেদের সেরাটাই দিয়েছি এবং আমি স্বচ্ছ ভাবনা নিয়েই বিদায় নিচ্ছি। এটাই ফুটবল, এটাই একজন ফুটবলারের জীবন। কখনো জয় আসে, কখনো পরাজয়। সব কিছুর মধ্যেও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।